হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি রিভিউ করতেছি আমার পার্সোনাল ইয়ামাহা MT-15 BS4। MT-15 এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এটার ফ্রন্ট সাইড। আপনারা দেখতে পাচ্ছেন এটার ফ্রন্ট সাইড কি পরিমাণ অ্যাগ্রেসিভ, এবং এটা রোবোটিক ডিআরএল গুলি দেখতে খুব সুন্দর লাগে। আমি আপনাদের একটু চালু করে দেখাই। দেখতে পাচ্ছেন এটা রোবোটিক ডিআরএল গুলি কি আকর্ষণীয় লাগে, এবং দূর থেকে দেখলেই বোঝা যায় সামথিং বিগ ইজ কামিং। এবং বাইকের ফুল ভিউ যদি কথা বলি, বাইকটা প্রতিটা দিক থেকে বাইকটা মাস্কুলিন লাগে। যদি আপনি এটা ট্যাঙ্কের দিকে খেয়াল করেন, ট্যাঙ্কটা খুবই ফোলানো, এবং এটা সাইড ভিউ চেক করলে সাইড ভিউতে পিছন চাকাটা খুবই ওপেন রাখা হয়েছে, যার কারণে বাইকটা একটু বেশি হিউজ লাগে। এবং এখানকার কিট গুলি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হবে সামনের দিকে অ্যারেঞ্জ করা, কারণ এটা হচ্ছে ইয়ামাহা স্ট্রিট ফাইটার। স্ট্রিট ফাইটারটা অ্যাগ্রেসিভ বানানোর জন্য এটাকে সব দিক থেকে অ্যাগ্রেসিভ করা হয়েছে। এবার যদি আসি এটা ব্রেকিং সিস্টেম, এটা সামনে ইউজ করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস ডিস্ক ব্রেক সিস্টেম, এবং পিছনে ইউজ করা হয়েছে নন এবিএস নিশিনের ব্রেক সিস্টেম। এবং সামনের যে ডিসপ্লে এটা হয় 320 মিলিমিটারের ডুয়াল পিস্টন ক্যালিপার, এবং পিছনে যদি আসি ইউজ করা হয়েছে 180 মিলিমিটারের সিঙ্গেল পিস্টন ক্যালিপার, যেটা নন এবিএস। এবং যদি আসি এটা এমটি ইঞ্জিনের ক্ষেত্রে, এটা ইউজ করা হয়েছে 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল এসি ইঞ্জিন, যেটা সেম R15 BS4 এ ব্যবহার করা হয়। R15 এবং MT-15 কিন্তু সেম ইঞ্জিন লাইন আপ শেয়ার করে, এবং এটাতে ইউজ করা আছে সেম পাওয়ারফুল ইঞ্জিন। এবং এই বাইকটা সবার প্রিয়, কারণ এই বাইকটাতে ইউজ করা আছে VVA টেকনোলজি, যেটা 6500 RPM অ্যাক্টিভ হয়। এটা অ্যাক্টিভ হওয়ার পরে আপনাদের ক্যামশ্যাফট গুলো আরো অ্যাডভান্স হয়ে যায়, যার কারণে বাইক আরো বেশি RPM প্রডিউস করে এবং আরো বেশি টর্কি লাগে, এবং আপনাদেরকে দেয় রাইড থ্রিল। এবার আমি আপনাদের দেখাই এটার সাসপেনশন সেটআপ। এই বাইকটা সামনে ইউজ করা আছে টেলিস্কোপিক সাসপেনশন, যেটা দেখতে কিছুটা এরকম, ভালোই মোটা। আপনারা টেলিস্কোপিক দেখে ভুল করবেন না, বাট এটা সাসপেনশন খুবই মজার এবং খুবই স্টেবল। এবং যদি আমরা এসে পড়ি পিছনে, পিছনে ইউজ করা হয়েছে নন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এমটি এবং R15 এর ইঞ্জিনে বিএইচপি তে পার্থক্য হওয়ার মেইন কারণ হচ্ছে এটা স্প্রকেট। এমটি তে ইউজ করা হয়েছে বড় স্প্রকেট, যেটা 53 টিতের, আর R15 এ যেটা ব্যবহার করা এটা হচ্ছে 48 টিতের, যার কারণে এমটি একটু বেশি পরিমাণ টর্ক প্রডিউস করে এবং টপ স্পিডটা একটু কম দেয়। এবং ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য এখানে ইউজ করা আছে লিকুইড কুলার, যেটা দেখতে কিছুটা এরকম। আমি আপনাদেরকে আবারও ক্লোজলি দেখাই দিতেছি। আপনারা চাইলে রেডিয়েটরের উপরে একটা গ্রিল লাগাই নিতে পারেন আপনাদের সেফটির জন্য, যাতে রেডিয়েটরের ফিন্স গুলি নষ্ট না হয়। তাহলে আপনার বাইক থাকবে প্রপারলি রানিং এবং স্মুথ। এবং এই বাইকটা হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে পজিশন হেডলাইট উইথ ডিআরএলস। দেখতেই পাচ্ছেন পজিশন হেডলাইটটা দেখতে কতটা সুন্দর, এবং ডিআরএল গুলি দেখতে কতটা সুন্দর লাগে। এটা সিটিতে যেমন আপনাদেরকে ব্যাকআপ দেয়, হাইওয়েতে যথেষ্ট ব্যাকআপ দেয়। বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, যদি আপনারা দূরে লং রাইডে যান, তাহলে এখানে দুইটা প্রজেকশন বসা নিতে পারেন, যেটা আফটার মার্কেট, যেটাকে আমরা ফগলাইট হিসেবে চিনি, যাতে আপনার রাতেবেলা আরেকটু ভালো ব্যাকআপ পায় থাকে। এবার যদি আসি মডিফিকেশনের ক্ষেত্রে, আমি এই বাইকে কিছু এসেনশিয়াল মডিফিকেশন করে আছে, যেমন এখানকার ভাইজরটা ছাড়া এমটিটাকে খুব খালি খালি লাগে সোজা ভাষায়। এবং এখানে ইউজ করছি আমি প্লেট, যার কারণে বাইকটাকে আরো বেশি অ্যাগ্রেসিভ লাগতেছে। আমি এটা খুলি নেই, কারণ এটা সেফটি হিসেবে ইউজ হইতেছে, যাতে প্রজেকশনে হিট না লাগে। এবং যদি আসি আমি এটার গ্লাসগুলি ইয়ামাহার খুবই ছোট দেয়, এটা ইয়ামাহার একটা প্রবলেম। তার আমি এখানে বাজাজের গ্লাস বসায় রাখছি, যাতে পিছনের ভিউটা একটু সুন্দর হয়। এবং যদি আসি আমি পিছন সাইডে, ইয়ামাহা MT-15 এর সিট কিন্তু অনেক ছোট, তাই আমি এখানে একটা এক্সটেন্ডার বসায় রাখছি, যাতে দেখতে আরো সুন্দর লাগে। এবং যদি আসি আমরা নিচে মাডগার্ডের ক্ষেত্রে, ইয়ামাহা এখানে একটা মাডগার্ড দেয়া দেয়, বাট এটা খুবই খারাপ লাগে দেখতে, তাই আমি এটা চেঞ্জ করে খুলে ফেলছি। এবার আসেন আপনাদেরকে দেখাই MT-15 এর মিটার। এখানে ইউজ করা হয়েছে নেগেটিভ এলসিডি ডিসপ্লে, যেটা মাল্টিফাংশনাল। এবং আপনাদের মিটারে যদি ফাংশনগুলি দেখায়, এখানে আপনারা কিলোমিটার পার লিটার, অডো, ক্লক, এভারেজ কিলোমিটার পার লিটার, এভারেজ স্পিড, অডো সবকিছু দেখতে পারতেছেন। এবং উপরে আছে গিয়ার ইন্ডিকেটর, আপনারা কত নাম্বার গিয়ার আছে এটা দেখা যাবে। এখানে স্পিড শো করতেছে, এবং এখানে ফিউল মিটার আছে, যেখানে আমরা দেখতে পারতেছি কত ফিউল আছে। এবং এই বাইক সর্বোচ্চ 11,500 RPM পর্যন্ত যায়, এবং ভিভিএ অ্যাক্টিভ হয় 6,500 RPM। আমি জানি আপনারা কিসের জন্য বেশি এক্সাইটেড, এবং আমিও এটার জন্য খুবই এক্সাইটেড। তো চলেন এখন আমরা দেরি না করে ডিরেক্টলি এটার মোটো ব্লগে চলে যাই। দেখা হইতেছে আপনাদের সাথে মোটো ব্লগ সেটআপে। এবার যদি আসি এই বাইকটার ইঞ্জিনের ক্ষেত্রে, এই বাইকটার ইঞ্জিন ইয়ামাহা R15 BS4 যেরকম পাওয়ারফুল ছিল, সেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাইকটাতে। এবং এটা শব্দ এত পরিমাণ লাউড যে আপনার এটাতে আফটার মার্কেট কোনো এক্সস্ট ব্যবহার করা লাগবে না, আপনার একটা এক্সস্টেই কাজ হয়ে যাবে। এবং এটা ভিভিএ কিন্তু অ্যাক্টিভ হয় 6,500 থেকে 7,000 RPM এর দিকে, তখন আপনার বাইকটা আরো বেশি পাওয়ার প্রডিউস করে, এবং আপনাকে একটা কিক দেয়, যাতে আপনি বোঝা যায় যে একটা এক্সপেন্সিভ বাইক চালাইতেছেন।
এবং এটার ব্রেকিং কোয়ালিটি কথা যদি বলি, পিছনে যে এবিএস নাই, এই বাইকটা কোনোভাবে আপনাকে বুঝতে দেয় না এটার পিছনে এবিএস নাই। এবং এটা সামনে যে 320 মিলিমিটারের ব্রেক সিস্টেম ইউজ করা হয়েছে, এটা আপনি যে স্পিডেই থাকেন আপনাকে স্টপে আনতে এটা সক্ষম। এবং যদি এটা সাসপেনশনের কথা আসে, দেখেন আমি হালকা একটু কর্নারিং করলাম, দেখতেই পাচ্ছেন এটাতে কি পরিমাণ যে কনফিডেন্স দেয়। এটাতে টায়ারেরও কিছু ম্যাটার থাকে, বাট সাসপেনশনটা অনেকটা ম্যাটার করে কর্নারিং এর ক্ষেত্রে। এই বাইকটা যথেষ্ট পরিমাণ কমফোর্ট এবং স্টেবিলাইজেশন দেয় কর্নারিং এর ক্ষেত্রে। এবং আমি যদি এটা রিলায়েবিলিটির কথা বলি, ইয়ামাহা R15 এবং ইয়ামাহা MT-15 যারা এই ইঞ্জিন লাইনারটাকে শেয়ার করে, সবাই প্রচণ্ড রিলায়েবল বাইক। ইয়ামাহার ওয়ান অফ দ্য মোস্ট সেলিং নেকেড স্পোর্টস বাইকের মধ্যে ইয়ামাহা MT-15 সর্বশ্রেষ্ঠ। এবং তরুণদের মাঝে আপনারা এটা খুব ভালো করে জানেন যে এই বাইকটা তরুণদের মাঝে খুবই ফেমাস, যার কারণ হচ্ছে এটার ইঞ্জিন পারফরমেন্স, লুকস অ্যান্ড রিলায়েবিলিটি। আপনি যদি এটা মিটারের কথা বলেন, মিটারে কিন্তু অনেক ভালো ইনফরমেশন পাওয়া যায়। আপনার চলানো অবস্থায় চোখ বেশি সরানো লাগে না, হালকা একটু দেখলেই আপনি একদম স্পষ্ট সব ইনফরমেশন গ্যাদার করতে পারবেন এই মিটারটা থেকে। এবং এই বাইকের পিসের সাসপেনশনটা মানুষের একটু কমপ্লেন থাকে যে একটু হার্ড। সো আমি আপনাকে বলবো আপনারা একটু কেয়ারফুল থাকবেন পিসের সাসপেনশনটা নিয়ে। যদি আপনাদের পিলিয়ন থাকে, পিছনে পিলিয়নের একটু সমস্যা হতে পারে। তা আমি আপনাদেরকে একটা ডিসিশন দিয়ে দিই যে কারা কিনবে MT-15 BS4টা। আসলে MT-15 BS4 তাদের জন্য যারা নেকেড স্পোর্টস বাইক খুঁজতেছে, মানে আপনার ঝুঁকে বসা লাগতেছে না, আপনি সোজা হয়ে বসে আছেন, বাট পাওয়ারটা আপনি ঠিক R15 GSX বলেন সেম পারফরমেন্স জিনিস পাইতেছেন, তাদের জন্য MT-15 হবে বেস্ট। এবং যারা সিটিতে কিছুক্ষণ রাইড দেন এবং হাইওয়েতে রাইড দেন, তাদের জন্য হবে MT-15 বেস্ট চয়েস। কারণ এই বাইকটার হাইওয়ে টপ স্পিড যেমন অনেক বেশি, তেমনই সিটি টর্কও অনেক বেশি। আপনি এটা মিক্স পাইতেছেন, মানে সোজা ভাষায় ঝালমুড়ি এটা। এবং আমি আপনাদেরকে এখন এটা ক্লাসলেস আপশিফটিংটা দেখাই, গাড়িটা একটু দূরে যাক। এখন আমি গিয়ার উঠাবো, দেখেন ক্লাচ ছাড়া। অন্যান্য বাইকে যদি আপনি এটা করতে যান, আপনার গিয়ার বক্সে ক্ষতি হতে পারে এবং পরে এসে আমাকে বললেন না যে আমার গিয়ার বক্সের প্রিমিয়াম ভেঙে গেছে, সব তোমার জন্য। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এটা ইয়ামাহা MT-15 পসিবল হইতেছে এটা অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচের জন্য, যার কারণে এটা আমাদেরকে গিয়ার বক্সে ক্ষতি ছাড়া এটা করতে দিতেছে। বাট বেটার হবে যদি আপনি এগুলি ট্রাই না করেন এবং আপনার ক্লাচ ধরে গিয়ার শিফট এবং ডাউন শিফট করেন, তাহলে আপনার বাইকের লনজিভিটি বেশি হবে এবং আপনার বাইকের ইঞ্জিন বেশি দিন ভালো থাকবে। বাট ইন কেস যদি আপনার গিয়ার বক্স বা আপনার ক্লাচ কেবলে কোনো সমস্যা হয়, তখন আপনি এই ক্ষেত্রে এই টেকনোলজিটা ব্যবহার করতে পারেন, স্লিপার ক্লাচের ফুল ফায়দা উঠাতে পারেন এবং স্মুথ শিফটিং করতে পারেন। একটা পারফেক্ট জায়গা পেয়েছে আপনাদেরকে এটা টর্কটা দেখানোর জন্য। আমি আপনাদেরকে পার গিয়ার টর্কটা দেখাবো। দেখতেই পারলেন প্রত্যেকটা গিয়ারে এটা একটা স্টেবল পারফরমেন্স দেয়। আমি ফুল থ্রটল দিইনি, আমি 10 থেকে 20% থ্রটল দিছি, তাতেই বাইকটা কত পারফরমেন্স, স্টেবল পারফরমেন্স দিতেছে আপনাদেরকে। এই বাইকটা আপনাদের সিটিতে কখনো নিরাশ করবে না। এই বাইকটা নিয়ে আপনি যাকে ওভারটেক করার চিন্তা করবেন, ওকে ইজিলি ওভারটেক করতে পারবেন। এই বাইক নিয়ে আপনাকে পিছনে তাকানো লাগবে না, যাকে চেষ্টা করবেন ওভারটেক করার, একদম সিঙ্গেল শটে তাকে ওভারটেক করে ফেলবে। ছোট ছোট বাম্পগুলি আসতেছে না, এই বাম্পগুলিতে কিন্তু MT-15 নিয়ে যদি আপনি যান, আপনার ভালোই ফিল হবে। কারণ MT-15 এর পিছনের সাসপেনশনটা খুবই হার্ড, যার কারণে এটা যখন কোনো ভাঙায় পড়ে আপনার কোমরে বা মেরুদণ্ডতে ভালো প্রকার ফোর্স দিবে এবং আপনি বুঝতে পারবেন আপনি কোনো হার্ড সাসপেনশন বাইক চালাইতেছেন। MT-15 BS4 পিছনে ব্যবহার করা হয়েছে ডেল্টা বক্স সুইং আর্ম, যেটা এখন আর আসে না, এখন আসে অ্যালুমিনিয়াম বক্স সুইং আর্ম।
কিন্তু অ্যালুমিনিয়াম বক্স সুইংআমের তুলনায় ডেল্টা বক্স সুইংআম অত খারাপ না, আপনারা একটু পারফরমেন্সের এদিক ওদিক পাবেন। যেমন BS6 BS7গুলো একটু বেশি স্টেবল লাগে আর একটু বেশি মাটি কামড় দিয়ে চলে যেটাকে বলে, বাট BS4টা অত স্টেবিলিটি দেয় না BS6-এর তুলনায়, আসে নাই। বাট এমটিতে অনেক কমপ্লেন ছিল মানুষের যে R15/4 অ্যালুমিনিয়াম বক্স সুইংআম ইউজ করা হয়েছে, কেন এমটিতে BS4-এ আপনার ডেল্টা বক্স দেওয়া হলো, যার কারণে এমটি আমাদের কথা শুনছে, শুই না BS6 এবং BS7-এ অ্যালুমিনিয়াম বক্স সুইংআম দিয়ে দিছে, যেটার পারফরমেন্স এবং স্টেবিলিটি আরেকটু বেশি স্ট্রং এবং আরেকটু বেশি স্টেবল। এখন আপনি যদি আস করেন যে ভাই বর্তমান 2025 সালে আইসা আমি কি এমটি BS4 নিব, যেটা এখনও মার্কেটে পাওয়া যায়, নাকি BS2 বা আনঅফিসিয়াল মার্কেট থেকে BS7 নিব, যদি আপনি আমাকে এটা আস করেন, আমি আপনাদেরকে বলবো যদি আপনার চয়েস হয় পারফরমেন্স এবং কমফোর্টের জন্য, সেই ক্ষেত্রে আপনারা নেবেন MT15 BS4, এবং যদি আপনাদের চয়েস হয় লুকস এবং স্টেবিলিটির জন্য, তাহলে আপনারা নেবেন BS6 বা 7। কারণ MT15 BS4-এ ইউজ করা হয়েছে ডেল্টা বক্স সুইংআর্ম, সামনে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, যার কারণে এটা কমফোর্টেবল বাট অত স্টেবল না হাই স্পিডে। অন্য হাতে BS6 বা BS7-এ সামনে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়াম বক্স সুইংআর্ম, যার কারণে এটা হাই স্পিড স্টেবিলিটি বেশি। বাট অফরোডে যখন আপনারা যাবেন তখন আপনাদের হাতে এবং কোমরে ফিল হবে যে আপনারা কোনো একটা স্পোর্টস বাইক অফরোডে নিয়ে আসছেন। এখন কিন্তু MT15 BS4-এর প্রাইস 4,60,000 থেকে 70,000 টাকা। তো এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় না এই বাইকটাকে কেউ বিট করতে পারবে। এবং যদি বলেন নতুন লাইন আপের কথা, যেটা হচ্ছে FZ25-এর, আমার পার্সোনালি বা FZ25টা একদমই ভালো লাগে না। ওটার কুলিং সিস্টেমের কথা বলেন বা ওইটার চাক্কার কথা বলেন বা ওইটার লুকসের কথাই বলেন, সামনে হেডলাইটটা কিছুটা এমটির মতো লাগে, বাট মনে হয় যে এটা চিপ কপি এরকম লাগে। তো আমার রেকমেন্ড থাকবে আপনারা যদি FZ25 কেনার বাজেট থাকে, আর একটু বাজেটটা বাড়ায় একটা এমটি নিয়ে নেন, আপনাকে সারা জীবনের রিলায়েবিলিটি দিবে, এটা আমি আপনাদেরকে নিশ্চিত করতেছি। আমি এই বাইক চালাতেছি প্রায় 32,000 কিলোমিটার হয়ে গেছে, এখন পর্যন্ত এই বাইকে কোনো প্রকার মেজর ইস্যু হয় নাই। লাইট সার্ভিসিং এর মধ্যে দিয়ে আমার এগুলি চলতেছে। জাস্ট আমি খালি একবার ক্লাচ প্লেট পাল্টাইছি, একবার স্প্রকেট পাল্টাইছি, জাস্ট এটুকুই আমার বাইক এখন স্মুথ। এবং টাইম টু টাইম মোবিলগুলি চেঞ্জ করবেন, ইঞ্জিন অয়েলই মোটরসাইকেলটাকে জীবিত রাখতে সাহায্য করে। ভিডিও শেষের দিকে এসে পড়ছি, আমার ইচ্ছা ছিল এটা ব্রেক টেস্ট দেওয়ার, বাট এখন রাস্তায় এত জ্যাম যে আমি এটা পারতেছি না। তো যদি আমি পারি সামনে দেখাবো। বাট মেইন কথা এটাই, যদি আপনার বাজেট বেশি থাকে এবং আপনি স্টেবিলিটি খুঁজেন, তাহলে আপনি BS6 বা 7 নেন। যদি আপনার বাজেট কম থাকে এবং আপনি কমফোর্টনেস খুঁজেন, তাহলে আপনারা BS4 নেন। এবং এটাতে স্লিপার ক্লাস থাকায় ক্লাচগুলি কিন্তু খুবই নরম। এই যে আমি আপনাদেরকে দেখাতেছি, এই যে আমি যে ক্লাচ ধরতেছি দেখেন, এক আঙ্গুলে ক্লাচ ধরা যায়, এত পরিমাণ সফট, যার কারণে এটা আপনার সিটির মধ্যে চালাইলে হাতে কখনো পেইন হয় না। রয়্যাল এনফিল্ড চালাইলে আমার হাতে পেইন হয়, বাট রয়্যাল এনফিল্ডটাও তো হার্ড না, বাট এমটির তুলনায় রয়্যাল এনফিল্ডের ক্লাসটা একটু বেশি হার্ড। তো বলা যায় এই বাইকটা হবে আপনার জন্য এটা পারফেক্ট ঝালমুড়ি, কারণ আমি এখন ঝালমুড়ি খেতে যেতেছি, তাই আমার মুখ দিয়ে তো ঝালমুড়ি আসতেছে। আশা করতেছি আপনাদের কাছে এই রিভিউটা ভালো লাগছে, এবং এটা কিন্তু ভালোই কমফোর্টেবল। জাস্ট পাটা দিয়ে এভাবে শুয়ে পড়বেন এবং এটা হয়ে যাবে একটা গাড়ি। তো আশা করতেছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ছোট্ট একটা ফান করলাম আপনাদের সাথে, দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই। টাটা, বাই বাই, সি ইউ।